দেশ পরিচালনায় এখন বিএনপি একমাত্র অভিজ্ঞ দল। সিরাজগঞ্জের তারেক রহমান গুপ্ত দলের বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান। নিজেরা উধাও হয়ে এখন আরেকজনকে গুপ্ত বলছে একটি দল। মন্তব্য জামায়াত আমিরের। সরকারের গেলে পরাজিতদেরও সম্পৃক্তের ঘোষণা। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। তারেক রহমানের পক্ষে মাঠে নামলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এবারের নির্বাচন প্রত্যাশা পূরণ এবং স্থিতিশীলতা রক্ষার মন্তব্য ইসি সানাউল্লাহর। ভোট দেখবে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। এবং বাড়ছে নির্বাচনী সহিংসতা। কুমিল্লার ১৪ গ্রামে ও ভোলার বোরহানুদ্দিনে জামায়াত বিএনপি সংঘর্ষে নারী সহ আহত ৩০ জন। নোয়াখালীতে পথসভায় বাধা। পাকিস্তান সীমান্তে অস্থিরতা। বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে হামলার চেষ্টা। নিহত অন্তত ৫০ জন। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন বাসিন্দারা। এবং মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশ সীমিত করল বিসিবি। নির্দিষ্ট অনুষ্ঠান ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা। ক্রীড়া সাংবাদিকদের ক্ষোভ। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি আফরোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত আখ্যা দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনায় বিএনপিকে এখন একমাত্র অভিজ্ঞ দল উল্লেখ করে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বানও জানান তিনি। সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় মন্তব্য করেন তারেক রহমান। আর টাঙ্গাইলের সমাবেশে ভোটের হিসাব বুঝে নিয়ে কেন্দ্র ছাড়ার আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। শনিবার বিকেল ৫:১৫টার দিকে টাঙ্গাইলের দরুন চরজানার নির্বাচনী সমাবেশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বসিত জনসমুদ্রকে দুহাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য ২৪-এর ৫ই আগস্ট যেভাবে সবাই রাস্তায় নেমে এসেছিল, তেমনি আগামী ১২ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। ৫ তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। ভোট দিয়ে ভোটের হিসাব নিয়ে কেন্দ্র ত্যাগের নির্দেশনাও দেন বিএনপি চেয়ারম্যান। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোট দিয়ে চলে আসলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, চুলায় যখন ভাত চড়ান, ভাত চড়াই গিয়ে বাড়ি চলে যান, বাইরে চলে যান, তা তো করেন না। দেখেন না একটু পরপর এসে টিপে টিপে যে ভাত হইল কিনা। কাজে বুঝে শুনে আসতে হবে। ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর আগে উত্তরবঙ্গ সফর শেষে সিরাজগঞ্জে আসেন তারেক রহমান। স্থানীয় বিসিক শিল্প মাঠে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে ভোটের অধিকার অর্জিত হয়েছে তা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্তব্ধ না হয়ে যায়। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। আর যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে গুপ্ত আখ্যায়িত করে তারেক রহমান বলেন, গেল ১৬ বছরে কোনো আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। দেশ পরিচালনার জন্য বিএনপির মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে নেই উল্লেখ করে এবার ধানের শীষের পক্ষেই রায় দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেখবেন ইনশাআল্লাহ জয়যুক্ত হয়ে। সাইফুল রিপন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনীতির মাঠে নতুন মাত্রা। তারেক রহমানের পক্ষে ভোটের প্রচারে নেমেছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি। পরিবারের প্রতি দায়বদ্ধতা ও আবেগ থেকে মাঠে নেমেছেন ধানের শীষের প্ল্যাকার্ড হাতে। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। ফরুক বাবু রিপোর্ট। রাজনীতি নয়, ভাইয়ার জন্য ভোট চাইতে এসেছি, সহজ এ স্বীকারোক্তি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথির। ধানের শীষের পক্ষে রাজপথে নেমেছেন তিনি।
শনিবার বিকাল ৩টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকার শপিং মল থেকে শুরু করে বাসা বাড়িতে ছুটে যান ভোটারদের কাছে। তার নিরাপত্তায় ছিল না কোনো আয়োজন। ঢাকা ১৭ আসনের ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের জন্য চাইলেন ভোট ও দোয়া। আমি এখানে এসেছি ভাইয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই ভাইয়াকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এই জন্য এখানে আসা। নানা ধরনের স্লোগান, কর্মীদের উচ্ছ্বাস আর মানুষের ভিড়, ব্যানার ফেস্টুনের ভিড়ে এ এক ভিন্ন দৃশ্য। ভোটের প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শর্মিলা রহমান সিথি। প্রয়াত আরাফাত রহমান কোকর স্মৃতি সঙ্গে নিয়েই রাজপথে সক্রিয় সিথি। তার উপস্থিতিতে নতুনভাবে উজ্জীবিত নেতাকর্মীরা। ইনশাআল্লাহ 12 তারিখে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। পরিবারের আবেগ আর রাজনৈতিক বার্তার মেলবন্ধনে তারেক রহমানের প্রচারণায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। ভোটের মাঠে তার এই উপস্থিতি কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নানা প্রতিকূলতার পরও দেশ ছেড়ে যায়নি জামায়াত, কিন্তু একটি দল নিজেরা উধাও হয়ে এখন অন্যদের গুপ্ত বলছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বিগত শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার পরও প্রতিশোধ নেয়নি জামায়াত। জনসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তিকে রুখতে সবাইকে ব্যালটে রায় দিতে হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। শনিবার সন্ধ্যায় ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সমর্থনে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতার পরও দেশ ছেড়ে যায়নি জামাতের নেতারা। সবচেয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েও কারো উপর প্রতিশোধ নেয়নি। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নাই। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সূক্ষ্ম, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। বলেন, পচা রাজনীতিকে 12 ফেব্রুয়ারি ব্যালটে জবাব দিতে হবে। সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন জামাত আমির। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্যই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমরা যদিও 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য। এর আগে বিকেলে কেরানীগঞ্জে জনসভায় জুলাই স্মৃতি জাদুঘরে গিয়ে জনগণের উপর জুলুমের পরিণতি দেখে আসার আহ্বান জানান তিনি। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। আর 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ কোন পথে যাবে? আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে আবারও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে? এটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন, বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জনসভায় জোটের প্রার্থীদের হাতে প্রতীকও তুলে দেন তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় কথা বলেন তিনি। পরে নিমসারের পথসভায় জামায়াত আমির বলেন, দেশের যুব সমাজ বেকার ভাতা নয়, চাই সম্মানজনক কাজ। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী সরকারে কারা থাকবে তা নির্ধারণের অধিকার জনগণের, কোনো আধিপত্যবাদের নয়। আরো জানাচ্ছেন শামীম হোসেন। রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি হবে যারাই। শনিবার সকাল থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলায় জনসভা ও পথসভা করেছে 11 দলীয় নির্বাচনী জোট। জনসভা ঘিরে এদিন সকাল থেকে 14 গ্রাম উপজেলা মাঠে আসতে শুরু করেন জোটের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। সম্মানিত চেয়ারম্যান সকাল 11টার কিছু পর মঞ্চে যোগ দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের কেন্দ্রীয় নেতারা সহকারে গোটা 14 গ্রাম। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বলেন, বেকার ভাতা না দিয়ে যুবকদের কাজের ব্যবস্থা করবে জামায়াত।
আমরা বেকার ভাতা হাতে তুলে দিয়ে যুবকদেরকে অপমান করতে চাই না। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে শক্তিশালী করতে চাই। যারা নারীদের সম্মানহানি করে, দেশের সম্পদ লুট করে, তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। এদিকে দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় সরকার গঠন করতে পারলে সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরির প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির। এই দেশের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদের কাজ করেন, তাদেরকে বেতন ভাতা সহ যে সমস্ত সুবিধা দেওয়া হয় তা দিয়ে সভ্য সমাজে বর্তমান জগতে চলা অনেকের জন্য কঠিন। তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সম্মানজনক জীবনযাপনের জন্য যেটা দরকার সেটাই আমরা করব। নির্বাচনে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুরে জামায়াত নেতাকে হত্যায় জড়িতদের শনাক্ত করার পরও গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, একটি দল নির্বাচনকে উত্তপ্ত করছে, সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য নানা ধরনের কর্মকাণ্ড করছে। জামায়াতের নারী কর্মীদের হেনস্থা ও হামলার অভিযোগও করেন তিনি। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এ জামায়াত নেতা। এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এখনো কোনো খুনিকে গ্রেফতার করা হয় নাই। অবিলম্বে সেই খুনিদেরকে গ্রেফতার করে প্রশাসনকে, সরকারকে, নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের নির্বাচন কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় সামাজিক স্থিতিশীলতা রক্ষার নির্বাচন, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমে সভায় কথা বলেন তিনি। জানা, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে। এই নির্বাচনটা কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয় বা গতানুগতিক নির্বাচন নয়, যে কারণে সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং ওই পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের সম্পৃক্ততা এবং ভূমিকা কত গুরুত্বপূর্ণ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এ পর্যন্ত 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ সংখ্যা বিগত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত 63 জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, 16টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত 32 জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে থাকবেন। এর আগে দ্বাদশ ও একাদশ সাধারণ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল যথাক্রমে 158 ও 125 জন। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। শনিবার সকালে বিজিবির ঢাকা বেস ক্যাম্পে একথা জানান সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। নির্বাচনে 9টি জেলায় মোট 134টি প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে বলে জানিয়ে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রেখেই নির্বাচনের দায়িত্ব পালন করবে বাহিনীটি। তন্দ্রা তারণ্য রিপোর্ট। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুরে সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। নির্বাচনের দায়িত্বে দেশের 9টি জেলার 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে 134 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে 42টি বেস ক্যাম্প, থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াডও।
4427 কিলোমিটার বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করেই নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি। সমন্বয় করবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, নাইট ভিশন ডিভাইস, এপিসি সহ আধুনিক সিগন্যাল এবং যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সদা প্রস্তুত থাকবে। পরিস্থিতি যতই খারাপ হোক অত্যন্ত কম শক্তি ব্যবহার করে তা মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে, আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনে শতভাগ পেশাগতভাবে কাজ করার প্রত্যয় বাহিনীটির। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জোর গণসংযোগে ব্যস্ত। নির্বাচিত হলে এলাকার সমস্যার সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আলফি রায়হান। শনিবার ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনী ফল পাল্টাতে পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তিনি। তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অগঠন করাতে চাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। কক্সবাজার ১ আসনে বিরতিহীন গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আর কেউ মানুষের অধিকার হরণ করতে পারবে না। ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। রাজধানীর সবচেয়ে অবহেলিত ঢাকা ৪ আসন, জলাবদ্ধতা, গ্যাস সংকট সহ নানা ধরনের সংকটে এলাকাবাসী। বিকেলে নির্বাচনের প্রচারণা চালানোর সময় এসব কথা তুলে ধরেন ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ঢাকা শহরের মধ্যে, ঢাকা 15টি আসনের মধ্যে ঢাকা ৪ সবচেয়ে অবহেলিত। আমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত। আমি 20টি অঙ্গীকার করেছি এলাকার বিষয়ে। এই 20টি অঙ্গীকার এলাকার মানুষের কথা। শনিবার রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব। ঢাকা ৯ আসনের খিলগাঁও কায়েতপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ভোট চাওয়ার পাশাপাশি এলাকাবাসীর নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। রাজধানীর ডেমরায় ঢাকা ৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হাজী ইব্রাহিমকে জয়যুক্ত করতে জনসভা ও গণমিছিল হয়েছে। জয়পুরহাট ২ আসনে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান। আল্লাহর আইনের পক্ষে নাই, শরীয়তের আইনের পক্ষে নাই, এই সবগুলা দল যে নামেই থাকুক না কেন সকল দলগুলো শয়তানের দল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী ফ্যাসিবাদ রোধে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে চাপা সন্ত্রাসকে দূরীকরণের আশ্বাস দেন ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। নীরব চাঁদাবাজি, আমি একটা কথা দিয়েছি, সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং মাদকের স্পটগুলো এগুলো নির্মূল করে আবার নির্বাচিত হলে প্রথম কাজই হবে এই 3টি জিনিস দিয়ে আমি শুরু করব। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আওয়ামী লীগ বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। শনিবার এফডিসিতে
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ক্ষমতার মোহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন উল্লেখ করে মাহবুবুল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে নির্বাচনী পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি রয়েছে। নির্বাচনী সহিংসতার পেছনে পতিত স্বৈরাচার ও পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদ রয়েছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং নির্বাচনের সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনার আমলে একটা অলিগার ক্লাস সৃষ্টি হয়েছিল। তারা কোনো আইন কানুনের তোয়াক্কা না করে ব্যাংক দখল করতে গেছে, ব্যাংকের ভল্ট থেকে টাকা পয়সা নিয়ে যেতে গেছে, এবং এর পেছনে ছিলেন শেখ হাসিনার একটা ইঙ্গিত ছিল, তা না হলে এটা করা সম্ভব হতো না। আসন্ন নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করে ভোটের আগে শিক্ষা মন্ত্রণালয়কে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের সমস্যা নিরসনে কোনো সুপারিশ না করার দাবি জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিয়ে দাবি জানায় তারা। শিক্ষার্থীদের দাবি নির্বাচন বানচাল করতে নয়, তাদের নিজেদের অধিকার আদায় আন্দোলন করছেন তারা। বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। এর আগে দুপুরে কয়েকশো শিক্ষার্থী নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কুমিল্লা 14 গ্রামে জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। ভোলার বোরহানউদ্দিনে দাঁড়িপাল্লা নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। শনিবার দুপুরে 14 গ্রাম এইচজে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জনসভা শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবাই গ্রামে পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত হয় উপজেলা বিএনপির সহ সভাপতি সোলাইমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, 14 গ্রাম উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি সহ আরও অনেকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালান। জামায়াত শিবিরের কর্মীরা একসাথে আমাদের জগন্নাথদিঘি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানের বাড়িতে মিজানের মা, বোন, ভাবি সহ অসংখ্য মহিলাদের উপর আক্রমণ করে। অন্যদিকে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, জনসভা শেষে ফেরার পথে তাদের নেতাকর্মীদের উপর হামলা ও গুলি চালায় বিএনপি। যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আমি অথেন্টিক তথ্য পাইলে আপনাকে দিয়ে দিব না, আমি এখনো পাইনি। দুই পক্ষ মারামারি করছে, এটা পরে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এদিকে ভোলার বোরহান উদ্দিনে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় হামলায় আহত হয়েছেন অন্তত 15 জন ও নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় একই গ্রামের 5 আদিবাসী কৃষক নিহত হয়েছেন। তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে শর্মিলা কেয়ার রিপোর্ট। নওগাঁ এর মাধবপুর উপজেলায় একই গ্রামে প্রাণ হারালেন 5 আদিবাসী কৃষক। তাদের সবার বাড়ি এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকায়। স্থানীয়রা জানায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপুর গ্রাম থেকে ব্যাটারি চালিত ভ্যানে বাজারে যাচ্ছিলেন 5 আদিবাসী কৃষক। পথে শিবপুর পাটকাঠি এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়। একই এলাকার 5 জনের এমন মৃত্যুতে শোকে দিশেহারা স্বজনরা। ভ্যান গাড়ি আর ড্রাম গাড়ি, আপনার হচ্ছে ভ্যান গাড়িগুলান তরকারি নিয়ে যাচ্ছিল, কাঁচা সবজি আপনার বাজারে।
এ সময় ড্রাম গাড়িটা বাম পাশ থেকে এসে ডান পাশে ভ্যানগুলোকে লাগাই দিয়ে মনে করেন যে আপনার 4 জন স্পট ডেড এবং একজন হচ্ছে মেডিকেলে নেওয়ার পরে মারা যায়। পরে ডাম ট্রাকটা বেপরোয়া গতিতে চালানোর কারণে সম্ভবত হেল্পারে চালাচ্ছিল, রং সাইডে এসে মেরে দিয়ে এটি একটি হৃদয় বিদারক ঘটনা আমি মনে করছি। এই ঘটনাগুলো প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটতেছে এরকম, আর এই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া চালানা। এদিকে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আমাদের ঘাতক ড্রাইভারকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে, সোর্স লাগানো হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত আছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে গ্রামবাসী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্দা নামল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দেশীয় সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে আগামী মেলায় আনার চেষ্টা করবে সরকার। এবারের মেলায় রপ্তানি আদেশে এসেছে 224 কোটি টাকার উপরে। গত বছরের তুলনায় বেচাকেনা বেড়েছে বলেও জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সাদিয়া লাবণীর রিপোর্ট। ক্রেতা আর দর্শনার্থীর উপচে পড়া ভিড় মেলার শেষ দিন। ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড় সহ নানান অফার দেন ব্যবসায়ীরা। পরিবার স্বজন নিয়ে শেষ দিনে অনেকেই এসেছেন ছাড়ে পণ্য কিনতে। দম ফেলার সুযোগ নেই বিক্রেতাদেরও। शुक्रिया जी, इस बार रेस्पॉन्सिबल अच्छा है। यहाँ पे 13 साल भर ये कंपनी दुकान लगाते हैं। আজকে শেষ দিন তো একটু ডিসকাউন্ট দিচ্ছে সব ইয়াতেই আর কি। আলহামদুলিল্লাহ আমাদের এবারে অনেক ভালো হয়েছে। অনেক ভিড়, আর আজকে যেহেতু লাস্টের দিন একটু তো ভিড় হবে, এটা স্বাভাবিক, প্রতি বছরই হয়। আজকে তো শেষ দিন, তো আর মেয়েরে থামায় রাখতে পারলাম না। পরিবারের সহকারে সবার সাথে একসাথে আসছি। আজকে বিশেষ দিন তো একটু ভিড় তো হবেই। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে 224 কোটি টাকার উপরে। এছাড়া মেলায় স্থানীয়ভাবে আনুমানিক বেচা কেনা হয়েছে 393 কোটি টাকার। আমরা এই যে প্লাস্টিক বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করার এই যে ব্যবস্থা চালু করলাম, এটা আমরা চলমান রাখার চেষ্টা করব। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার পরিসর বাড়াতে আরো 6 একর জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনা করছে সরকার। আর আগামীতে দেশীয় সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে মেলায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি অনুকূলে বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমাদের এটা অবয়ব এবং এটা অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। পণ্য উৎপাদনের বিশেষ অবদান রাখায় এবারের মেলায় 10 ক্যাটাগরিতে 40টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। সুরের মায়া আর বাউলিয়ানার জাদুতে জমকালো আয়োজনে শেষ হলো দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। সোমবার সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাভারের আশুলিয়ার এইচএস ট্রেনিং সেন্টারের প্রাঙ্গণ সুরের মায়াজাল আর বাউলিয়ানার জাদুতে মুখরিত হয়। আগস্টে শুরু হয় এই আসরে অংশ নেয় প্রায় 40,000 প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে সেরা 5 জন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান। আর চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ টুরি। ম্যাজিক বাউলিয়ানা 2025 এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং এবং আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন। বিশ্বাসের বন্ধনে সাফল্যের পথে পরিবেশকদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স। রাজধানীর একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতরকে সামনে রেখে বিক্রয় কৌশল, বাজার ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিনব্যাপী ফলপ্রসূ আলোচনা হয় এই মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসমিয়া কসমেটিক্সের ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ। এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ডিরেক্টর নাফিসা আহমেদ পারিসা এবং জেনারেল ম্যানেজার জিএম মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
ইস্পাহানির আয়োজনে টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা 7টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনের ইস্পাহানি টি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি 37তম টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং নতুন প্রতিভা তুলে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দল নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতের জাতীয় ক্রিকেটার তৈরির ক্ষেত্র হিসেবে এই টুর্নামেন্ট কাজ করবে। এছাড়াও ইস্পাহানি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়া উন্নয়নে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, স্কোটাস, গলফ সহ অন্যান্য খেলায় সবসময় পৃষ্ঠপোষকতা করে আসছে। বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন জোরদার এবং গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ আয়োজিত আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রধান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আরিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অনুষ্ঠানে বীমা খাতে বিশেষ অবদান রাখায় লাইফ ও নন লাইফ ক্যাটাগরিতে শীর্ষ 5টি করে মোট 13টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ সময় বক্তারা ডিজিটালাইজেশন, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। এ সময় আইডিআরএ আশা প্রকাশ করে এই সম্মাননা বীমা খাতে উৎকর্ষতা ও ইতিবাচক পরিবর্তনকে আরও ত্বরান্বিত করবে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধি করবে। বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রিতে যৌথ আলোচনা ও সহযোগিতা জোরদার করতে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট 4 অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাজার বাস্তবতা, নেতৃত্ব, টেকসই ব্যবসা নিয়ে 8টি আলোচনা করা হয়। পাশাপাশি নির্মাতা, মার্কেটার, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন অংশীজন এতে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করে জানান, এই প্ল্যাটফর্মটি ইন্ডাস্ট্রির জন্য বাস্তবমুখী বোঝাপড়ার জায়গা তৈরি করবে। অনুষ্ঠানের শেষে প্রকাশিত হয় বিজনেস ব্রিলিয়ান্স পত্রিকার নতুন সংখ্যা। দিনব্যাপী আয়োজনের শেষ হয় গালা ডিনারের মাধ্যমে। শিপার্স কাউন্সিলস অব বাংলাদেশ এসসিবি এর 44তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সহ পরিচালকবৃন্দের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রয়াত শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি দেশের পরিবহন ও বন্দর ব্যবস্থাপনা, সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং এসসিবির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া পূর্ববর্তী সভার কার্য বিবরণী, 2025 সালের বার্ষিক প্রতিবেদন, 2024-25 অর্থ বছরের অডিটকৃত হিসাব অনুমোদন এবং 2025-26 অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। নির্বাচন বোর্ড 2026-27 মেয়াদের নবনির্বাচিত অফিসার, বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করা হয়।